কি অসাধারণ দেখাচ্ছে পঞ্চচূড়ি এই মুহূর্তে। প্রত্যেকটা পিকের মাথায় অল্প অল্প করে আলোর কিরণের ছটা পড়েছে। কিসের গুগল, আমার বউ সব জানে। যাই হোক, জোকস অ্যাপার্ট, গুড মর্নিং ফ্রম দাতু ভিলেজে। এই যে সকালবেলা পঞ্চচূড়ির মাথায় আলোর খেলা আরম্ভ হয়ে গেছে। এখন প্রায় 5:40 বাজে। আর এই যে হালকা হালকা সূর্যের আলোর প্রলেপ যেন পঞ্চচূড়ির মাথাগুলোকে ছুঁয়ে যাচ্ছে। একদম সকালবেলায় পঞ্চচূড়ি শিখরে প্রথম আলোর বিকিরণ। এখনো খুব হালকা হালকা আলোর বিকিরণ দেখা যাচ্ছে। পঞ্চচূড়ি প্রথম পিকের মাথায় আলোর প্রথম কিরণের ছটা লেগে গেছে। ওহ, যেন গলিত সোনা, একদম গলিত সোনা, সোনা গলে গলে পড়ছে যেন। 2, 3, 4, 5, অর্থাৎ 5টা পিকের মাথায় অল্প অল্প আলোর কিরণের ছটা এসে পড়েছে। যত সময় যাচ্ছে যেন অসাধারণ রূপ ধারণ করছে। প্রত্যেকটা পিকের মাথায় অল্প অল্প আলোর ছটা। কি অসাধারণ দেখাচ্ছে পঞ্চচূড়ি এই মুহূর্তে। প্রত্যেকটা পিকের মাথায় অল্প অল্প করে আলোর কিরণের ছটা পড়েছে, আর যেন গলিত সোনা। দারুণ দৃশ্য। চায়ের কাপে চুমুক দিচ্ছি, সাথে সাথে পঞ্চচূড়ির গলিত সোনার রূপ দেখছি। কি অসাধারণ, একদম পঞ্চচূড়ির মাথায় যেন কেউ গলিত সোনা ঢেলে দিয়েছে। এই মুহূর্তে পঞ্চচূড়ি পেছনে আমার, আর পঞ্চচূড়ির মোটামুটি 5টা পিকেই অল্প অল্প আলোর কিরণ পড়েছে। আর সকালের প্রথম সূর্যের আলোয় পঞ্চচূড়ি এই মুহূর্তে স্বর্ণাভ আকার ধারণ করেছে। আর এখনও পুরোপুরি আলোর কিরণ পুরোটা পড়ে যায়নি, কিন্তু তবুও পঞ্চচূড়ির প্রথম যে পিকটা, এইদিকে বাঁ দিকের প্রথম পিকটা, সেইটার মাথায় বেশি আলো পড়েছে। আর অন্য পিকগুলোর মাথাও পড়েছে, আর নিচে গ্লেসিয়ারেও কিন্তু চমৎকারভাবে প্রথম সূর্যের কিরণ সেটাও পড়েছে। এই মুহূর্তে বাজে 6:40, আর এই মুহূর্তে পঞ্চচূড়ির মোটামুটি পিকগুলোর মাথায় আলোর প্রথম কিরণ স্পর্শ করে ফেলেছে। আর নিচে গ্লেসিয়ারগুলোতেও চমৎকার আলোর কিরণ স্পর্শ করে ফেলেছে। একটু দেখাই, এই যে সোজা সামনে দেখা যাচ্ছে চমৎকার পঞ্চচূড়ি, যার পিকগুলোর মাথায় শুধু নয়, নিচে গ্লেসিয়ারের মাথাতেও আলোর প্রথম স্পর্শ। এই মুহূর্তে বাজে সকাল 8:30, আর এখন চারিপাশে রৌদ্র ছটায় ভরে গেছে। আর পেছনে ওই যে আমার পেছনে পঞ্চচূড়ি দেখা যাচ্ছে চমৎকার, এখন এই মুহূর্তে পুরো সাদা। আর এই যে পঞ্চচূড়ি যেটা দেখাচ্ছিলাম, যে সামনে বিরাট বড় পঞ্চচূড়ি এই মুহূর্তে এখান থেকে। আর পঞ্চচূড়ি বেস ক্যাম্প ট্রেক যেটা হয়, সেটা এখান থেকে 3 কিলোমিটার মতো। সেটা তো আর গেলাম না, কারণ একই রকম জিনিস দেখায়, আর এখান থেকেও খুব সুন্দর দেখাচ্ছে। আর এই পঞ্চচূড়ি সম্পর্কে যে মিথ কথিত আছে, সেটা হচ্ছে দ্রৌপদী এখানে যখন স্বর্গারোহণকালে পঞ্চপাণ্ডবের জন্য এখানে এই পঞ্চচূড়িতেই শেষ রান্না করেছিলেন, এরকম একটা মিথ কথিত আছে। আর ওই যে সামনে যে পঞ্চচূড়ি দেখা যাচ্ছে, সেখান থেকে
পেছনে পঞ্চচুলির পিকগুলো থেকেও চমৎকার গ্লেসিয়ার নেমে এসছে, আর গ্লেসিয়ারের জল গলে এই যে নিচে যে নদী বয়ে চলেছে, আর সূর্যর মুখ এখন এই দিকে। আর এই যে আমি যে কটেজটাতে ছিলাম সেটাতে ওই 1 নম্বরটাতেই আমি ছিলাম। চমৎকার চারিপাশের ওয়েদার, চমৎকার ওয়েদার। আর এখান থেকে বের হব ওই হয়তো আর একটু পরে 11টা নাগাদ বের হব, বের হয়ে রওনা দেবো ধারচুলার দিকে। সুন্দর। আর সকালবেলা 5:30টায় উঠেছিলাম, আর প্রচণ্ড ঠান্ডা। এখন এই মুহূর্তে যেহেতু রৌদ্র বেরিয়েছে, ওয়েদার বেশ ভালোই লাগছে, এখন বেশ সুন্দর লাগছে। কিন্তু সকালবেলা এত প্রচণ্ড ঠান্ডা ছিল যে সত্যি খুব মানে ঠান্ডা লাগছিল। এখন যদি অনেকটা ঠিকঠাক। ব্রেকফাস্ট করতে বসলাম, আর ওই যে পেছন দিক দিয়ে পঞ্চচুল্লি, একদম পঞ্চচুল্লির ব্যাকগ্রাউন্ডে ব্রেকফাস্ট, ছোলে ভাটারে। আর পেছন দিক দিয়ে পঞ্চচুল্লি এখান দিয়ে দেখা যাচ্ছে। এই যে এখান দিয়ে যদি দেখাই, এই যে পঞ্চচুল্লি, চমৎকার। হিমালয়ান ব্লু শিপ যে রিসর্ট, সেখান থেকে ব্রেকফাস্ট করে নিলাম। আর এখন মোটামুটি 9:30 বেজে গেছে, 11টা নাগাদ বেরোবো পরিকল্পনা আছে। যে বাইক আমার, আর এই দিকটা এটা দারমা ভ্যালির পুরো রূপটা। মা দিকটা দাদু, ডান দিকটা দুক্তু, আর ওই দুক্তু ভিলেজের ওখান দিয়েই পঞ্চচুল্লি বেস ক্যাম্প যে ট্রেকের রাস্তাটা উঠে গেছে। আর এই যে পুরো চত্বরটা বেরিয়ে যাব। আর বেশি সময় এখানে থাকবো না, রেডি হয়ে বেরিয়ে যাব। আর এই যে 1 নম্বর, এটাই হচ্ছে আমার ঘরটা। আর এইখান থেকে চমৎকার পঞ্চচুল্লির দেখতে দেখতে যেন মন ভরছে না, দেখেই যাচ্ছি। যত দেখছি ততই মন আর ভরছে না। মানে এত বিরাট বড় এখান থেকে যে সত্যি মন ভরছে না, কিন্তু কিছু তো করার নেই, বেরোতেই হবে, সব জায়গায় হয়। অবশেষে দাতু ভিলেজের যে হিমালয়ান ব্লু শিপ রিসর্ট থেকে রওনা দিলাম। আর এই যে রিসর্ট থেকে বার হওয়ার সাথে সাথে এই যে বিরাট আকারের পঞ্চচুল্লি সামনে দৃশ্যমান, ও যেন কিছুতে মন ভরছে না, কিছুতেই মন ভরছে না। যতই দেখছি ততই দেখতে থাকছি, যেতেও ইচ্ছে করছে না এই জায়গাটা ছেড়ে। যাই হোক, আবার আসবো। আর সামনে প্রত্যেকটা গ্লেসিয়ার, পঞ্চচুল্লি থেকে যে গ্লেসিয়ার নেমে এসছে, সেই গ্লেসিয়ারগুলো এত স্পষ্টভাবে দৃশ্যমান যে কি বলবো। ও অসাধারণ, অসাধারণ, দারুণ লাগছে। কি অসাধারণ ভিউ না? এই যে নিশ্চয়ই দেখা যাচ্ছে আমার গাড়ির মিররে পঞ্চচুল্লির পুরো রেঞ্জের ভিউ। কি অসাধারণ লাগছে। ওহ, যেতে যেতেও মন চাইছে না। এখন 10:30 বাজে, ফেরত চলে যাচ্ছি, কিন্তু যেতে গিয়েও মন চাইছে না। ক্যামেরা, গাড়ির মিররে পঞ্চচুল্লির ভিউ, ও অনন্য, অসাধারণ। সামনে সম্ভবত তাওয়া ঘাট, ওটা কি তাওয়া ঘাট? গিয়ে দেখছি, তাওয়া ঘাট প্রায় চলে এসেছি। যাই হোক, সামনে ওটা তাওয়া ঘাট কিনা দেখতে হবে। হ্যাঁ, ওটাই মনে হচ্ছে তাওয়া ঘাট। তাহলে তাওয়া ঘাট চলে আসলাম আলটিমেটলি। আর এই তাওয়া ঘাট থেকেই
পঞ্চচল্লি বেস ক্যাম্প যাওয়ার রাস্তা ওই যে সামনে দেখা যাচ্ছে তাওয়াঘাট, আর এই তাওয়াঘাট থেকে পঞ্চচল্লি বেস ক্যাম্প যাওয়ার রাস্তা আর আদি কৈলাস ওম পর্বত যাওয়ার রাস্তা আলাদা হয়ে গেছে। আমরা যখন পঞ্চচল্লি বেস ক্যাম্প থেকে ফেরত আসছি তখন ডান দিকে ঘুরে চলে যাব ধারচুলা। ধারচুলা তাওয়াঘাট থেকে 18 কিলোমিটার, আর বাঁ দিকটা চলে গেছে গুঞ্জি হয়ে, একদিকে আদি কৈলাস অন্যদিকে ওম পর্বতের পথে, ওম পর্বত লিপু লেক। আর এখান থেকে যেটা দেখাচ্ছে তাওয়াঘাট, তার মানে তাওয়াঘাট থেকে পঞ্চচল্লি বেস ক্যাম্পের যে জায়গাটা, অর্থাৎ দাতু ভিলেজ 55 কিলোমিটার, তাওয়াঘাট থেকে দাতু 55 কিলোমিটার, আর তাওয়াঘাট থেকে ধারচুলা আরও 18 কিলোমিটার, তার মানে 73 কিলোমিটার মতো দাঁড়াচ্ছে। ধারচুলা থেকে পঞ্চচল্লি বেস ক্যাম্প 73 কিলোমিটার, কিন্তু রাস্তা কিন্তু খুবই খারাপ, এটা একটু মাথায় রাখতে হবে। যদিও দেখলাম রাস্তার কাজ হচ্ছে, কবে কাজ শেষ হবে জানি না। আর বাঁদিকে এই তাওয়াঘাটেই ধৌলিগঙ্গা নদী, এই যে বাঁদিকের কালী নদীর সাথে মিশে কালী রিভার নামক বয়ে গেছে, আর খরস্রোতা খুবই। আর আবার সেই পথে ধারচুলার পথে প্রায় চলে আসলাম। ধারচুলাতে হয়তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, বাইকের ইচ্ছা আছে, কারণ ধারচুলাতে অনেকগুলো বাইক রিপেয়ারিং শপ আছে দেখেছি। সুতরাং ধারচুলা থেকে ভাবছি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেব, আর ইঞ্জিন অয়েল আমার কাছেই আছে অবশ্য। আর ধারচুলা থেকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নিয়ে আবার ফ্রেশ ইঞ্জিন অয়েলে বাড়ির দিকে রওনা দেব। আর মোটামুটি এখনও পর্যন্ত প্রায় দমদম থেকে আদি কৈলাস ওম পর্বত পঞ্চচল্লি বেস ক্যাম্প কভার করে ধারচুলা ফেরত যেতে প্রায় 2000 কিলোমিটার পথ, মানে 35 কিলোমিটার মতো বাকি থাকবে। 35 কিলোমিটার বাকি রেখে 2000 কিলোমিটার মতো রাস্তা কিন্তু অলরেডি আমার অ্যাভেঞ্জার 160-তে কভার করে ফেললাম প্রায়। এখনও ফেলিনি, কারণ ধারচুলা এখনও হয়তো 17 কিলোমিটার রাস্তা বাকি আছে। আর একটু চা খেতে হবে, চা করছে মনটা। তো এবার যে দোকান পাবো চা খাবো। এদিকটা হচ্ছে নেপালের ধারচুলা, ওটাও নেপালের। তো যাই হোক, ধারচুলায় এবার থাকবো না এখন দেখি ইঞ্জিন অয়েলটা যদি চেঞ্জ করে নিতে পারি গাড়ির, তাহলে ধারচুলা থেকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেবো। চেঞ্জ করে নিয়ে ইচ্ছা আছে। এখনও যা সূর্যের আলো আছে, অ্যাসকোটেতে থাকবো, বা দেখা যাক অ্যাসকোটের সামনেও যদি কোনো থাকার জায়গা সেরকম গুগল ম্যাপে পাই তাহলে দেখছি। অ্যাসকোটেতে আছে, ধারচুলাতে থাকবো না। আর ধারচুলাতে একবার তো থেকেছি, আর একই জায়গায় বারবার থাকার ইচ্ছা নেই। ধারচুলার এই কিন্তু আশেপাশের রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, এটা বলে রাখার। আবার ধারচুলা পার হয়ে গেলে কিছুটা আবার রাস্তা ভালো। ধারচুলাতে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম, মোটামুটি 2000 কিলোমিটার হয়ে গেছে বলে ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করে দিলাম। নতুন ইঞ্জিন অয়েল লাগালাম। ইঞ্জিন অয়েল অবশ্য আমি নিজে বাড়ি থেকে এনেছিলাম ব্যাগের মধ্যে করে। কোথায় কি পাবো, যদিও পাওয়া যায় সব জায়গায়, তবুও আনার সুযোগ ছিল, এনেছিলাম। আর এখন মোটামুটি 4:10-15 বেজে গেছে। আর দেখি সামনে কত দূর এগোনো যায়। অ্যাসকোটে পর্যন্ত যাব, এখনও পর্যন্ত ঠিক আছে। অ্যাসকোটের পরে আর মনে হয় হবে না, কারণ এখান থেকে অ্যাসকোটে 41 কিলোমিটার, 1 ঘন্টা তো 1.5 ঘন্টা লেগে যাবেই ধরে নেওয়া যায়। সেই জন্য দেখা যাক অ্যাসকোটে গিয়ে খোঁজ করবো কি
থাকার জায়গা আছে, অ্যাসকোটে থাকার জায়গা আছে, কারণ কালকে আসকোটে থেকে বেরিয়ে ফ্রেশ মাইন্ডে আরও দুটো জায়গা দেখার ইচ্ছা আছে। তো কোন দুটো জায়গা সেটা আগামীকালই বলবো, আজকে আর বলবো না। অ্যাটলিস্ট দুটো জায়গা দেখার ইচ্ছা আছে। সুযোগ যদি হয় তাহলে আরও একটা জায়গা, কারণ ইচ্ছা আছে আগামীকাল সীতাপুরে পৌঁছনো, সীতাপুর বা লখনউয়ের কাছাকাছি, যদি সম্ভব হয় লখনউয়ের কাছাকাছি চলে যাওয়া। আর সীতাপুরে তো মানে মিনিমাম সীতাপুর, আর যদি সম্ভব হয় লখনউয়ের কাছাকাছি পৌঁছে যাওয়া। লখনউয়ের কাছাকাছি পৌঁছতে গেলে পরের দিনে আমার ডিস্টেন্স ট্রাভেলটা অনেকটা কম করতে হয়, সেক্ষেত্রে আমার একটু সুবিধেই হবে। আর দেখা যাক এখন স্কোটে থেকে কালকে কখন বেরোতে পারি। আর যে দুটো জায়গা দেখবো বলছি সেটাতে আবার কত সময় লাগে সেটাও দেখতে হবে। গুড আফটারনুন ফ্রেন্ডস। এই মুহূর্তে বিকেল 5:30 নাগাদ আমি এসে উঠেছি আসকটে B2 হোমস্টে এখানে। আর যেটা বিষয় যে ওম পর্বত, আদি কৈলাস এবং পঞ্চচুল্লি করার পর, সাকসেসফুলি করার পর 5 দিন পর আমি আজকে স্নান করে একটু ফ্রেশ হলাম। আসলে ওই জায়গাগুলোতে টেম্পারেচার আমি যা পেয়েছি -8, -10, -12, ওই টেম্পারেচারে স্নান করা যায় না। তো ফ্রেশ হয়ে খুব ভালো লাগছে। আর যারা বলেন যে এরকম 41 বছর বয়সে বউ কী করে পারমিশন দেয়, তাদের জন্য আমার এই গেঞ্জির লেখাটাই যথেষ্ট। কিসের গুগল, আমার বউ সব জানে। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো আজকে আমার সফরের, আমার সোলো রাইডের 8ম দিন। আর এই মুহূর্তে আছি আসকটেতে। এই যে একটু দেখাই, আসকটে এখন অন্ধকার হয়ে গেছে। এই যে হোমস্টেটাতে আছি, আর চারিপাশটা অন্ধকার হয়ে গেছে, ওই জন্য অতটা ভালো দেখা যাচ্ছে না। একটা ছোট্ট ফলার মতো চাঁদ উঠেছে। আসকটে হচ্ছে মার্কস ডিয়াস স্যাংচুয়ারির জন্য বিখ্যাত। তো আজকে আসকটেতে এই যে আমার ঘর, ডবল বেডরুম, একাই। তো যাই হোক, আগামীকাল আমি রওনা দেবো এখান থেকে। আগামীকাল পাহাড় ছেড়ে বেরিয়ে যাব। মন খারাপ তো ইতিমধ্যে করছে, যেহেতু পাহাড় ছেড়ে বেরিয়ে যাব আগামীকাল। তো কি করা যাবে, ছেড়ে বেরিয়ে যাওয়া কেন, আবার যাতে আসতে পারি তার জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর ওম পর্বত, আদি কৈলাসের একটা ফটো আমি দিয়েছি, পঞ্চচুল্লির। এই সমস্ত ট্রিপের সমস্ত গল্প এক এক করে নিয়ে আসবো। আপাতত একটু সুস্থ হয়ে নিই। আসলে এত কম টেম্পারেচারে ছিলাম যে একটু সময় লাগবে আমাকে। সবাই ভালো থাকবেন। আসকটের যে B2 হোমস্টে, সেটার এই ডবল বেডরুম এইটাই নিলাম আমি একাই। 800 টাকা নিল, রেট যথেষ্ট রিজনেবল। টয়লেটটাও সুন্দর, ভালো, রিজনেবল প্রাইস। আর এটা একদম পিথরাগড় আর ধারচুলার মোটামুটি মাঝখানে, ধারচুলা থেকে পিথরাগড়ের দিকে 41 কিলোমিটার দূরে। তো যাই হোক, চাঁদ উঠেছে, খুব সুন্দর লাগছে। আগামীকাল সকালে এই দিকটা দেখাবো। আসকটে মার্কস ডিয়াস স্যাংচুয়ারির জন্য বিখ্যাত। হাইট খুব বেশি নয়, সেই জন্যই এখানে থাকা। আর আসতে 5:30 বেজে গেছে, অন্ধকারে গাড়ি চালাবো না।